মা, তুমি আমার জন্য নতুন জামা কেনো না? সে কি, এই তো নিয়েছি, আবার পরের সপ্তাহে নিয়ে নেব। নমস্কার দিদি। নমস্কার দাদা। কমলা লেবু দি। দিয়ে দিন 2 কিলো। কথায় আছে যে পৃথিবীতে সবচেয়ে গভীর সম্পর্ক মা আর মেয়ের মধ্যে হয়। মাই একমাত্র মানুষ যে মেয়ে কিছু বলে ওঠার আগেই তার মনের কথা বুঝে ফেলতে পারেন। মাই সেই মানুষ যে মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে সারা জীবন প্রত্যেকটি ধাপে এটাই চেষ্টা করেন যে তার মেয়ে যেন সুরক্ষিত থাকে, সুখী থাকে। আর ঠিক মেয়েও তেমনই, যে চোখ বন্ধ করে বিশ্বাস করে যে প্রত্যেকটা সমস্যায় মা তার ঢাল হয়ে থাকবে। কিন্তু এটাও সত্যি যে আজ আমাদের দ্রুত পরিবর্তিত চিন্তাভাবনা আমাদের জীবনের রাস্তাকে লোভ আর অবিশ্বাসের এমন সব গর্তে ভরে দিয়েছে যে যেখানে চলতে গিয়ে মা মেয়ের মতো পবিত্র সম্পর্ককে না শুধু কাঠগড়ায় দাঁড়াতেই দেখা যাচ্ছে, বরং প্রাণঘাতীও হয়ে উঠছে। এই অলকা, চল ওঠ। তোকে বলছি আমি, নে বাইরে আয়, তোর জামিন হয়ে গেছে। নে ওঠ। চল না, চল। কৃষ্ণ, এদিকে আয়। আয়, চল এখান থেকে। দেখো, এত কিছু হয়ে যাওয়ার পর আনন্দে ঘুরছে ওর সাথে। অলকা, সামলাও নিজেকে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন সময়টা এমনই যে আমাদের নতুন করে একটা জীবন শুরু করতে হবে। আমি একটা উকিলের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে এই কেসটা উনি ক্লোজ করে দেবেন। মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে পালংগাঁওয়ের বাসিন্দা অলকার স্বামী বিমলেশের 1 বছর আগে মৃত্যু হয়েছে। আর সে তার 6 বছরের মেয়ে ঋতিকাকে নিয়ে সেই বাড়িতেই ছিল। কিন্তু এখন যেটা তার সঙ্গে ঘটতে চলেছে তা সবাইকে অবাক করে দেবে। ও কি এমন অপরাধ করেছিল যার জন্য সবাই ওকে ঘৃণা করছিল? নাকি ও কোনো ষড়যন্ত্রের শিকার ছিল? নাকি
জেনে বা না জেনে সত্যিও কোনো অপরাধ করে ফেলেছিল। কারণ যাই হোক না কেন, এটা তো পরিষ্কার ছিল যে একটি নিরীহ শিশুর মৃত্যু হয়েছে, আর যার জন্য অনেকগুলো প্রশ্ন উঠেছে। সব থেকে বড় প্রশ্ন হলো মা মেয়ের সম্পর্ক নিয়ে। কিন্তু আসল সত্যটা এই সব প্রশ্নের পিছনে লুকিয়েছিল। কিন্তু কি ছিল সেই কঠোর সত্যিটা? এই, এখানে কি নাটক হচ্ছে? যাও এখান থেকে, যাও। এই, সরাও একে। আমি বললাম এই! না আমি এখান থেকে কোথাও যাব না। এই, সরাও। ভালো চাস্তে সরে পড়, নইলে খুব মার খাবি কিন্তু তুই। ছাড়, আরে ছাড়, চল বললাম না যাব না। চল, আরে ছাড়ো চল, আমাকে। আর ছাড়ো আমার হাত। চল, ছাড়ো। দেখি কি সরে করে যা যাস। এখান থেকে। চল, যাব না আমি এখান থেকে। চল, ছাড়ো আমাকে। দেখি না গিয়ে কি ছাড়ো। করিস। স্যার, যাদব, স্যার, এই মহিলাকে স্যার মার্ডারের কেস আছে এর মাথায়। সেটা থেকে বাঁচার জন্য নাটক করছে। আসলে ও জেনে বুঝে নিজের মেয়েকে খুন করেছে। একে আমার ক্যাবিনে পাঠিয়ে দাও, আমি কথা বলবো। স্যার, স্যার, সাব ইন্সপেক্টর যাদব আমাকে মিথ্যে অপবাদ দিয়েছে। স্যার, এবার আপনিই কিছু করুন। শিব, স্যার। তুমি এই কেসটার ভার নাও। আমি যাদবকে বলে দেবো, কেসটার সব ডিটেলস তোমায় দিয়ে দেবে। ইয়েস স্যার। স্যার, আমার হাজবেন্ডের মৃত্যুর পর আমি আমার মেয়ে একাই থাকতাম। মা বাবা কখনো আসবে না আর? বাবা আসবে না তো কি হয়েছে? মা আছে তো। মা তোমাকে রোজ স্কুলে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, আর তারপর তাড়াতাড়ি করে তুমি বড় হয়ে একটা বড় অফিসার হবে। মাকে শপিং করতে নিয়ে যাবে তো তারপর। তারপর আমি এসকেন কোম্পানি জয়েন করি যাতে খরচটা চালাতে পারি। আর ডিউটিতে যাওয়ার সময় আমি আমার মেয়েকে স্কুলে ছেড়ে যেতাম। স্যার, মঙ্গলনগরে দুটো গ্রুপের মধ্যে ঝামেলা বেঁধেছে। দু একজনের ছুরির আঘাতও লেগেছে। স্যার, আপনি প্লিজ আমার সাথে একবার চলুন। এই মহিলার সমস্ত ডিটেল যেতে যেতে বলছি। ঠিক আছে। আর সিন্ধে, হ্যাঁ স্যার। তুমি আমার সঙ্গে চলো। ঠিক আছে স্যার। ম্যাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফিরে এসে কথা বলছি। আচ্ছা। সিন্ধে, মানাকে বলো ওনাকে একটু কফি দিতে। হ্যাঁ, ঠিক আছে স্যার। এসো। মানে ম্যাডাম কি খাবে দেখো তো। যাদব, একটা কথা বলো, তুমি এই মহিলার এগেন্স্টে কেস কেন করলে? স্যার, কারণ ইনভেস্টিগেশনই আমি কনফার্ম হয়ে গেছিলাম যে যেই অ্যাক্সিডেন্টে এর মেয়ের মৃত্যু হয়েছে সেটাও কিভাবে ঘটিয়েছিল।
ঋতিকা, ঋতিকা, মা ওঠ ওঠ, ঋতিকা ওঠ, ঋতিকা, ঋতিকা ওঠ, ওঠ ঋতিকা ওঠ। স্যার রাস্তাটা ছিল 30 ফুট চওড়া আর সামনে যে সিগন্যালটা ছিল সেখান থেকে মেয়ের স্কুলে যাওয়ার জন্য অলকাকে ডান দিকে ঘুরতে হতো, কিন্তু সেরকম না করে অলকা নিজের স্কুটির স্পিড হঠাৎ বাড়িয়ে দিয়ে লেফটের দিকে ঘুরে যায়। আর তাই প্রথমেই আমার ওর উপর সন্দেহ হয় যে জেনে বুঝে অ্যাক্সিডেন্টটাও ঘটায়নি তো। কিন্তু যাদব, একটা মা তার মেয়েকে কেন হত্যা করতে চাইবে? আই এগ্রি স্যার, এই প্রশ্নটা আমার মাথাতেও এসেছিল আর তাই আমি গিয়ে ওর প্রতিবেশীদের সাথে কথা বলি। তারপর জানেন কি জানতে পারি? আরে কিসের মা সাহেব, ওর সৎ মেয়ে ছিল তো। সৎ মেয়ে? হ্যাঁ, বিমলেশের বউ মারা যাওয়ার পর মেয়ে রীতিকাকে সামলানোর জন্য অলকার সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছিল। আর যতদিন বিমলেশ বেঁচে ছিল না সাহেব, রীতিকাকে নিয়ে দুজনের মধ্যে রোজ ঝগড়া হতো। কি বলবো, মাথা খারাপ করে দিত আমাদের। সাহেব, ওর মেয়ে রীতিকাকে আমি গাড়ির তলায় চাপা পড়া থেকে বাঁচিয়েছিলাম। বড্ড বেখেয়ালি মা স্যার, মাঝে মাঝে মনে হয় নিজেই মেয়েকে মারতে চাইছে। পাশের বাড়ির এক ভদ্রমহিলা বলছিলেন যে 1 বছর আগেই ওর স্বামীর মৃত্যু এই, হয়। এদিকে তাকা। কিছুদিন তো মহিলা ঠিকঠাকই এদিকে ছিল, কিন্তু কয়েক মাস আগে ঋষভ নামের একটা ইয়াং ছেলে ওর জীবনে আসে। ওর সাথে ওর একটা সম্পর্ক ছিল স্যার, খুব ঘনিষ্ঠ মেলামেশা ছিল। ওর স্বামীটা মারা গেছে 1 বছরও হয়নি, আর দেখো কেমন নোংরামো করতে শুরু করে দিয়েছে। পাড়া প্রতিবেশীর কথাও মনে করে না। স্যার আমার তো দৃঢ় বিশ্বাস নিজের বয়ফ্রেন্ডের লাইনটা ক্লিয়ার করার জন্য ও ওর এই সৎ মেয়েকে মেরে ফেলেছে। আপনি পুলিশকে এই কথা কেন বলেননি যে ঋতিকা আপনার নিজের মেয়ে নয়, সৎ মেয়ে? কেন? স্যার, এই কথাটার সঙ্গে এই কেসটার কি সম্পর্ক? কেননা আপনার সঙ্গে আপনার হাজবেন্ডের ঋতিকাকে নিয়ে খুব ঝগড়া হতো। আমাকে জিজ্ঞাসা না করে বাইরে যাওয়ার কি দরকার ছিল? জিজ্ঞাসা করেছো তুমি আমাকে? জিজ্ঞাসা করেছো? এদিকে আয়। এদিকে আসো। তোমাকে বললাম এখানে আসতে, তো এখানেই আসতে হবে। তাড়াতাড়ি আসো। মা, কি আছে? তুমি তুমি এগুলো কি করছো? লজ্জা করে না তোমার? এই অলকা, চুপ। তুমি একে জন্ম দাওনি, ও আমার মেয়ে। বুঝতে পেরেছো তুমি? যাও। ঋতিকা, চল মা, ভিতরে চল, মরতে দে ওকে। হ্যাঁ, যত সব ফালতু আমার মেয়ের ওপর ভাগ বসাচ্ছে। আপনার হাজবেন্ডের মৃত্যু কি করে হয়েছিল? মদ খাওয়ার ফলে ওর লিভারটা ড্যামেজ হয়ে গেছিল, যার জন্যে ওর ডেথ হয়ে যায়। তারপর থেকেই আপনার বাড়িতে ঋষভ খুব ঘন ঘন যায়, তাই না? হ্যাঁ, ঋষভ আমার বাড়িতে যাওয়া আসা করে। আর বাড়ির দরজাটা খুব তাড়াতাড়ি বন্ধ করে নিতেন কেন? হ্যাঁ, এটাও ঠিক, আমি ওকে ডাকতাম। ও আমার ভাই হয়, আমি ওকে রাখি পড়িয়েছি। ঋতিকা, চল মা, তাড়াতাড়ি বইটা বার কর, ঋষভ আসছে তোকে পড়াতে। ও মা, আমি আর পড়বো না, আমি ওর সাথে ঘুরতে যাব। ঋতিকা, ঋষভ, এসো। ঋষভ, ভালো করেছো তুমি এসেছো। দেখো, ঋতিকার একদম মন নেই পড়ার দিকে। তুমি ঋতিকার পড়াশোনার চিন্তা আমার উপর ছেড়ে দাও। তুমি আমার বোন, তুমি আমাকে রাখি পড়িয়েছ। ঋতিকা, চলো বই খোলো। অ্যাক্সিডেন্টের জায়গাটাতে সিগন্যালের পরে আপনার মেয়ের স্কুল রাস্তার রাইট হ্যান্ড সাইডে, তাহলে আপনি হঠাৎ লেফট হ্যান্ড সাইডে ঘুরলেন কেন? কি ম্যাডাম, মনে পড়ছে না, না আপনার প্রশ্নটা বুঝতে পারছেন না?
চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি। চল বেরোই চল। হ্যাঁ বাবু আমি সামনে বসবো। তাহলে পিছনে বস না, 6 বছরের হয়ে গেছিস, আমার চালাতে অসুবিধে হবে। পিছনে বস তাড়াতাড়ি। মা আমাকে 3টে বেলুন দাও না। বাড়িতে তো আছে। মা দাও না বেলুন কিনে। মা প্লিজ, অনলি 3। ঠিক আছে, এই নাও। হ্যাপি? হুম। তার মানে এখন স্কুলে বেলুনগুলো নিয়ে যাবি, তাই তো? মা তুমি বেলুনগুলো নিয়ে চলে যেও, আর বিকেলে আবার নিয়ে এসো। আচ্ছা, আমি এখন অফিসে নিয়ে যাব তোর এই বেলুন। হ্যাঁ, তাতে কি? তাতে কি হয়েছে দুষ্টু মেয়ে? মা মা আইসক্রিম। মা হ্যাঁ? একটা কিনে দাও না মা প্লিজ, একটা আইসক্রিম। না, আমি না, তুমি- কালকে খাবো না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া শুধু দিচ্ছি। একটা খাবো। হ্যাঁ হ্যাঁ, please। একটাই খাবি, দাঁড়া আমি দিচ্ছি। ঋতিকে, ঋতিকা, ঋতিকা বাবু, মা ওঠ ওঠ, আমার আমার মেয়ে। ও ঋতিকা, ঋতিকা, কেউ শুনছেন? কেউ শুনছেন? আমাকে কেউ সাহায্য করুন। ঋতিকা, ঋতিকা, ঋতিকা। কি হয়েছে ডাক্তারবাবু? শি ইজ নো মোর। ওর পেপারগুলো তৈরি করে দাও। Yes, sir. ঋতিকা, ঋতিকা। ম্যাডাম, ম্যাডাম আপনারও মেডিকেল টেস্ট করতে হবে, কারণ আপনার এই কেসটা হলো অ্যাক্সিডেন্টাল ডেথের। আসুন। চলুন। তোমার পোড়া কপাল গো, কে আর কি করবে? আমার পোড়া কপাল নয়, এটা আসলে একটা খুন। খুন। এসব কি বলছো অলোকা? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। না ঋষভ, এটা অ্যাক্সিডেন্ট ছিল না, খুন করা হয়েছে। এটা আমার আমার মেয়ের
খুন করা হয়েছে। আর জানো জানো ওকে কে খুন করেছে? সেই লোকগুলো যাদের গাফিলতির কারণে আজকে রাস্তাটা গাড্ডা হয়ে রয়েছে। যদি যদি এই গাড্ডাটা না থাকতো তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হতো না, আর আর আমার মেয়েটা মরতো না। যদি ওই খুনিরা শাস্তি না পায় তাহলে ওই গাড্ডার কারণে এরকম আরো কত ঋতিকা এভাবেই মারা যাবে। দেখুন ম্যাডাম, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা শুধুই একটা অ্যাক্সিডেন্টাল ডেথের কেস হচ্ছে, কোনো মার্ডার কেস নয়। আমি কি রাস্তার গর্তটার এগেনস্টে এফআইআর লিখবো? কিন্তু স্যার আমি নিজে খোঁজ নিয়েছি। রাস্তার ঠিকাদারের নাম প্রদীপ সাওয়ান্ত আর ইঞ্জিনিয়ারের নাম রাজ প্যাটেল। স্যার ওদের কাছে এটুকু খবর নিশ্চয়ই আছে যে রাস্তাটা খারাপের ফলে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে। স্যার ওদের গাফিলতির কারণে গাড্ডাটা তৈরি হয়েছে আর আমার মেয়ের প্রাণ গেছে। ওদের বিরুদ্ধে মার্ডারের কেস হতেই হবে। ঠিক আছে, আপনাদের কথা আমি না হয় মানলাম। আমি না হয় এখন শুধু কমপ্লেনটা লিখে নিচ্ছি, পুরো ইনভেস্টিগেশনের পরেই আমি এফআইআর লিখবো। বলুন বলুন। সেই দিনের পর থেকে আমি থানার আশেপাশে ঘুরতাম। প্রত্যেক দিন এসে আমি এটাই জিজ্ঞেস করতাম যে ওই ঠিকাদার আর ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, কিন্তু প্রত্যেকবার আমি এটাই শুনেছি যে তদন্ত চলছে। আর তার ঠিক 1 মাস পর সেটাই হলো যেটা কেউ ভাবতেও পারেনি। নিয়ে যাও চল একে। চল, তোমরা কি করছো? হ্যাঁ, চল এখান থেকে। কেন আরে আটকে চল। রেখেছো আমাকে? কি করেছি আমি? কি দোষ করেছি আমি? কেউ বলবে আমাকে? এই যে ম্যাডাম, বেশি গলাবাজি করবেন না। অ্যাক্সিডেন্টটা জেনে বুঝে করেছেন, তাই নিয়ে যাওয়া হচ্ছে। কি ভুলভাল বকছেন আপনি? আমি এটা কেন করব? আমি আমার মেয়েকে কেন মারবো? ম্যাডাম, রাস্তার একটা দিকই 30 ফুট চওড়া, আর এই গর্তটা মাত্র 3 ফিট চওড়া আর 2 ইঞ্চি ডিপ। আপনি ওইটুকু গর্ত দেখতে পেলেন, আর বাকি 27 ফিট ভালো রাস্তা নজরে এলো না। আপনি তো সাইড দিয়েও যেতে পারতেন, কিন্তু ওটা আপনার উদ্দেশ্য ছিল না। আপনি জেনে শুনে ওই গর্তে আপনার স্কুটিটাকে ফেলেন, যাতে আপনি নিজের সৎ মেয়েকে সরিয়ে দিতে পারেন আর আপনার নতুন বয়ফ্রেন্ড ঋষভকে বিয়ে করতে পারেন। সম্পর্ক আছে না আপনার? যাও নিয়ে যাও একে। স্যার আমার কথা শুনুন। স্যার এটা সত্যি নয়। স্যার আমাকে ছাড়ুন। স্যার স্যার। আমি এখন শুধু এইটুকুই বলতে চাইবো স্যার, যে রাস্তার এই গাড্ডা ঋতিকার মতো অনেক মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আর রাস্তা যারা বানিয়েছে ওই ঠিকাদার আর ইঞ্জিনিয়ারদের শাস্তি তো হওয়াই উচিত। ঠিক আছে, আপনি আপনার বাড়ি যান, কিন্তু যতক্ষণ আমাদের তদন্ত শেষ না হয় আপনি এখানেই থাকবেন। ঠিক আছে স্যার। স্যার, আমার তো এদের দুজনের কথাই ঠিক মনে হচ্ছে। সেটা তো তদন্তের শেষেই জানতে পারা যাবে যে কে মিথ্যে বলছে। দেখা যাক। পিপি 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 পিপি। সিনিয়র ইন্সপেক্টর শিব গায়কোয়াড় খুবই অভিজ্ঞ একজন পুলিশ অফিসার ছিলেন। উনি আগের তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর যাদব আর অলকা দুজনের সঙ্গেই কথা বলেছিলেন, আর তিনি খুব ভালোভাবেই জানতেন যে সত্যি আর মিথ্যের পরিচয় প্রমাণ যাচাই করার পরেই জানা যায়। কিন্তু অনেকবারই এরকমও হয়ে থাকে যে সত্যিটা ঠিক তার বিপরীত হয়, যেমনটা আমরা ভেবে থাকি। কিন্তু তার সঙ্গে এটাও একটা বড় সত্যি যে আমাদের দেশের আইন শুধুমাত্র ভাবনার উপর নয়, বরং পরীক্ষা করা প্রমাণের উপর বিশ্বাস করে। সেই জন্য সিনিয়র ইন্সপেক্টর গায়কোয়াড়কে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে, আর সেই কথাটা মাথায় রেখেই
উনি এই কেসটা দ্বিতীয়বার তদন্ত শুরু করলেন। এসো। হ্যাঁ স্যার, স্কুলে যাওয়ার আগে বাচ্চাটা এখান থেকে আইসক্রিম নিয়েছিল আর ওইখানে ওর অ্যাক্সিডেন্টটা হলো। সিন্ধে, হুম অলকা দেবীর যে স্কুটিটা থানায় রাখা আছে না, সেটা আর্লি মর্নিং নিয়ে এখানে চলে এসো। অ্যাক্সিডেন্টের সত্যিটা ঠিক জানতে পারা যাবে। ঠিক আছে স্যার। এসো। সিন্ধে, হ্যাঁ স্যার। এখানে রাস্তার টুকরো তুলে ল্যাবে পাঠিয়ে দাও। হুম হুম অন্তত জানতে তো পারা যাক যে রোড তৈরির সময় কোনো গাফিলতি হয়েছিল কিনা। আর হ্যাঁ, সেই সঙ্গে অলকা দেবীর মেডিকেল টেস্ট করানো সেই কনস্টেবলকেও একটু জিজ্ঞাসাবাদ করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার ওই মেয়েটা তো গুরুতর জখম হয়েছিল, আসলে ডেথের কেস ছিল তো, তাই আমি মেডিকেল রিপোর্ট তৈরি করে নিয়েছিলাম। এই দেখুন স্যার। ঠিক আছে প্যাটেল, তুমি যাও। থ্যাংক ইউ স্যার। স্যার, যাদবের ইনভেস্টিগেশনে অনেক গন্ডগোল রয়েছে। এই দেখুন স্যার, যে সময় অ্যাক্সিডেন্টটা হয় ওটা মোটামুটি 11টা নাগাদ হয়েছিল, কারণ সেই সময় রাস্তায় ভিড়টা প্রচণ্ড থাকে। সেই কারণে কেউই 40 কিলোমিটারের বেশি স্পিডে গাড়ি চালাতে পারে না, কারণ জ্যাম থাকে বলে। কিন্তু যাদব এই রিপোর্টে লিখেছে যে অলকা ম্যাডাম 60 কিলোমিটারের ওপরে গাড়ি চালাচ্ছিলেন। যদি অলকা দেবী ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করে থাকে তাহলে ওর এরকম চোট লাগতো না যেটা হঠাৎ করে পড়ে গিয়ে লাগে। কিন্তু স্যার, অলকার মেডিকেল রিপোর্টের উপরেও খুব একটা ইম্পর্টেন্স দেয়নি, যেটা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাক্সিডেন্টে অলকারও অনেক আঘাত লেগেছে। সিন্ধে, যাদবকে বলো যে এই কেসের ব্যাপারে আমি ওর সঙ্গে আবার কথা বলতে চাই। হ্যাঁ স্যার। যাদব, এটা বিষ, খাও এটা। কিন্তু স্যার, আমি জানি এটা খেলে তোমার মৃত্যু হতে পারে। নাও ইটস অ্যান অর্ডার, খাও এটা। যাদব, আমি যদি তোমার অজ্ঞাতে এই বিষটা মেশাতাম তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট হতো। যখন আমি জানি এটা একটা বিষ এবং এটা খেলে তোমার মৃত্যু হতে পারে, তারপরও আমি তোমায় দিচ্ছি, তাহলে এটা একটা মার্ডার। খারাপ রাস্তা বানানো সেই ঠিকাদারও এটা জানে যে এই গাফিলতির জন্য কারো মৃত্যু হতে পারে। তাই ঋতিকার ঘটনাটা অ্যাক্সিডেন্ট নয়, বরং জেনে বুঝে করা একটা মার্ডার। আর তুমি তো তদন্তের গভীরে না গিয়ে একটা মাকে হত্যাকারী বানিয়ে দিলে। যাদব, তোমার এই গাফিলতির জন্য আমরা সবাই লজ্জিত, আর তোমাকেও এর ফল ভোগ করতে হবে। ঠিকাদার প্রদীপ সাওয়ন্তকে থানায় রাখো আর তাকে বলো যে পুরো ফাইলটা যেন নিয়ে আসে। স্যার, স্যার, জানা গেছে যে ওনার ফ্ল্যাট আন্ধেরিতেও আছে আর 2 ভাই খালনাতেও থাকে। হ্যাঁ স্যার, ব্যাপারটা তো একদম ঠিকঠাক। কোন গ্রেডের ঠিকাদারও? বি গ্রেডের। আপনি 3 বছর ধরে বি গ্রেডের ঠিকাদার, আর সরকারি ঠিকাতে আপনি এত তাড়াতাড়ি এত মুনাফা অর্জন করলেন? হ্যাঁ, রাস্তা বানানোর সময় আপনি যে মেটেরিয়াল ইউজ করেছিলেন তার বিল আর সরকারি ইঞ্জিনিয়ারদের তার অ্যাপ্রুভালের পেপার সব এখানে আছে তো? হ্যাঁ স্যার, সবের মধ্যে আছে। কিন্তু স্যার, আপনি বলুন না কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। এখন যা করবে পুলিশ করবে। আর হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে শহরের বাইরে যাবেন না। রাস্তায় তৈরি হওয়া গর্ত আর সিস্টেমে তৈরি হওয়া গর্ত যেন মিশে গেছে।
এটা বলা বেশ মুশকিল যে সিস্টেমের মধ্যে গর্ত নাকি গর্তেই সিস্টেম পড়েছে, কিন্তু যাই হোক না কেন, একটা ব্যাপার একেবারে পরিষ্কার, গর্তের জন্যই এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের একটা রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে গত বছরে প্রায় 4.5 লক্ষ পথ দুর্ঘটনা ঘটেছে, আর সেই দুর্ঘটনায় প্রায় 1,41,000 মানুষ মারা গেছে। আর এর মধ্যে 11,000-এরও বেশি দুর্ঘটনা শুধুমাত্র রাস্তায় তৈরি গর্তের জন্য হয়েছে, যেখানে 3,000 মানুষ মারা গেছে। আর এসব কিন্তু আমার আর আপনার দুর্ভাগ্য নয়, যে সারা দেশে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রায় 16 জন, যার অর্থ প্রত্যেক 4 মিনিট অন্তর আমাদেরই আপন কাউকে মারা হচ্ছে। তাহলে দোষী কে? রাস্তায় তৈরি হওয়া গর্ত, নাকি রাস্তা তৈরি করার সময় লাগাতার গাফিলতি করা ঠিকাদার, নাকি যারা পরীক্ষা করে সেই সব সরকারি আধিকারিক, নাকি অলকা নিজে, যার রাস্তায় তৈরি হওয়া গর্ত থেকে বেঁচে চলা উচিত ছিল? কারণ যাই হোক না কেন, কিন্তু প্রত্যেক বছর গর্তের জন্য তৈরি মৃত্যুর তালিকায় 5 বছরের নিষ্পাপ ঋতিকার নামও যুক্ত হয়ে গেছে। তবে এখন এটাই দেখার যে এই জন্য যারা দায়ী ছিল তারা কি তাদের আচরণে একটুও লজ্জিত, নাকি তারা এমন কিছু করতে চলেছে যেটা আপনার আর আমার রাস্তায় সুরক্ষিতভাবে চলার আর বেঁচে থাকার চেষ্টায় একটা ধাক্কা হবে। ম্যাডাম, নমস্কার, আমি ঠিকাদার প্রদীপ সামন্ত। বলুন। ম্যাডাম, আমি আপনার মেয়েকে ফিরিয়ে তো আনতে পারবো না, ব্যাস আপনি বরং কিছু নিয়ে টিয়ে মামলা সেটেল করুন। তুমি আমার মেয়ের মৃত্যু সেটেলমেন্ট করতে চাও, তাই না? কত টাকা দেবে আমায়? এমনিতেও ম্যাডাম আমার কোনো লাভ নেই, তাও আমি 2 লাখ টাকা নিয়ে এসেছি। ঠিক আছে। ব্যাস আপনি এটা লিখে দিন যে আপনার আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, বাকি আমি সামলে নেব। ঠিক আছে, লিখে তো আমি দিয়ে দেব, কিন্তু আমারও একটা শর্ত আছে। $2.5 লাখ তো হয়ে যাবে এতে, সমানে সমানে তো। তাহলে আমি এই সব কিছু তোমায় দিয়ে দিচ্ছি, তুমি শুধু আমার মেয়ের প্রাণের বদলে নিজের কোনো বাচ্চার প্রাণ নিয়ে নাও, পুরো মামলাটাই সেটেল হয়ে যাবে। খুব চালাকি দেখানো হচ্ছে আমার সামনে। ঠিক আছে, আপনার যা খুশি ইচ্ছে করুন, আমার কিচ্ছু করতে পারবেন না, বুঝলেন? ধরুন, চলবে? চল। মিস্টার পাতিল, আপনার রিপোর্ট অনুযায়ী এই কেসে যে গর্তটার কথা উঠছে সেটা রাস্তার উপর কোনো ভারী জিনিস পড়ার জন্যই হয়েছে, তাই তো? হ্যাঁ, আমি নিজেই ফাইল চেক করেছিলাম। একটা প্রশ্ন আছে পাতিল বাবু আপনাকে, যে বৃষ্টির জল কি এতটা ভারী হয় যে রাস্তায় পড়লে রাস্তা গর্তে ভর্তি হয়ে যায়? বেশ, মেনে নিলাম আপনার কথা যে সেই গর্ত যার জন্য একটা বাচ্চার মৃত্যু হয়েছে সেটা রাস্তার উপর কোনো ভারী জিনিস পড়ার জন্য হয়েছে, কিন্তু সেই রাস্তার উপর আরো অনেক গর্ত রয়েছে, আর সেগুলো আপনার সুপারভিশনেই হয়েছে, তাই তো? সেগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? পাতিল বাবু, আমার রাস্তার সম্পূর্ণ রিপোর্ট দরকার। আপনার কি রকম রিপোর্টের কথা বলছেন? সিন্দে, ঠিক আছে ইঞ্জিনিয়ার বাবু, আমি একটা কাজ করছি, এই সব ফাইলগুলো আমি নিয়ে গিয়ে এর পরীক্ষা করি, যেগুলোর কোনো প্রয়োজন নেই সেগুলো ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? আরে না 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 না, এতেই সব পেপারগুলো রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
সিন্ধে, ইয়েস স্যার। তুমি তো জানো এবার আমাদের কি করতে হবে। হ্যাঁ স্যার, এখন আমাদের দুজনের ফোন কল আর ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখতে হবে, কিন্তু সেই জন্য আমাদের পারমিশনের দরকার। সেজন্য আমি এসিপি স্যারের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। জয় হিন্দ স্যার। স্যার, হুম, স্যার রাস্তার পাথরের টুকরোটা যে ল্যাবে পাঠানো হয়েছিল তার রিপোর্ট চলে এসেছে। এখানে লেখা আছে যে কোনো ভালো মেটেরিয়াল এতে ব্যবহার করা হয়নি, না কোনো ভালো টেকনিক। আর ওদের ফোন কল স্যার, ব্যাংক রিপোর্টস? স্যার সেই তদন্ত আমি করে ফেলেছি। আমাদের ঠিকাদার আর ইঞ্জিনিয়ারকে শাস্তি পাওয়াতে হবে, তাই এই প্রমাণ যথেষ্ট নয়। আর যদি এই প্রমাণগুলো নিয়ে আমরা কেস ফাইল করি তাহলে সেটা প্রমাণ করতে আমাদের অনেক সময় লেগে যাবে। জয়েন স্যার। কিন্তু স্যার, স্যার সেটা কি করে সম্ভব? স্যার আমি পুরো তদন্ত করেছি, ওদের বিরুদ্ধে আমার যথেষ্ট প্রমাণ রয়েছে। ওকে স্যার, যা আপনি বলবেন তাই হবে। ঠিকাদার প্রদীপ সাवंत আর ইঞ্জিনিয়ার রাজ পাতিলের সমস্ত ফাইল নিয়ে এসো। ওকে স্যার। স্যার, এতে ল্যাব টেস্টের রিপোর্ট থেকে শুরু করে মেটেরিয়াল সাপ্লায়ার, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট, ফোন কলস সমস্ত রেকর্ড রয়েছে। কিন্তু স্যার, স্যার আপনারা উপরতলায় ফোন করে আমাদের সমস্ত তদন্তটা বৃথা করে দিলেন। কিন্তু স্যার, আপনি আপনার কষ্টের পুরো ফল পাবেন। থ্যাংক ইউ স্যার। এই নিন, বাকিটা মামলা গুটিয়ে যাওয়ার পরে। কোথায় রয়েছো তোমরা? তাড়াতাড়ি করো না, এসো না। এসে গেছি স্যার। স্যার, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট থেকে এসেছেন স্যার এদিকে। এসিপি কদম স্যারের কথা মতো আমরা এসব করলাম যাতে তোমাদেরকে হাতে নাতে ধরা যায়। নিয়ে চলো এদের। চলুন, চলে আসুন। ইঞ্জিনিয়ার বাবু আপনিও চলুন। হ্যাঁ আসুন আসুন। বুঝেছি, চলুন। মা, বাবা কখনো আসবে না আর? বাবা আসবে না তো কি হয়েছে? মা আছে তো। মা তোমাকে রোজ স্কুলে নিয়ে যাবে, তোমাকে ঘুরতে নিয়ে যাবে, আর তারপর তাড়াতাড়ি বড় হয়ে তুমি একটা বড় অফিসার হবে। মাকে শপিং এ নিয়ে যাবে তো তারপর। বিচারের পর অলোকার বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ হয়ে যায়, কিন্তু অলোকার মনে যে ক্ষত তা কখনো পূরণ হবে না। সে আজও আমাদের কাছে এই প্রশ্নই করছে যে মা এবং মেয়ের মধ্যে সম্পর্ক কি শুধুমাত্র মেয়েকে জন্ম দিলেই তৈরি হয়? এই মামলায় পুলিশ সাব ইন্সপেক্টর গজানন্দ যাদবকে তদন্তে গাফিলতির জন্য তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। ঠিকাদার আর ইঞ্জিনিয়ার দুজনের বিরুদ্ধেই দুর্নীতি, ঘুষ নেওয়া আর গাফিলতির কারণে মৃত্যু হওয়ায় অভিযোগ দায়ের করেছে। আর আদালত তাদের 10 দিনের জন্য পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। আমাদের দেশের সরকার প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র রাস্তা তৈরির জন্য খরচ করে থাকে, যাতে আমরা শুধুমাত্র একটা ভালো জীবন কাটাতে পারি তাই নয়, বরং উন্নতির গতিও অনুভব করতে পারি। কিন্তু ঠিকাদার প্রদীপ সাवंत আর ইঞ্জিনিয়ার রাজ পাটিলের মতো দুর্নীতিগ্রস্ত বেঈমানরা নিজেদের স্বার্থের জন্য দেশের এই উন্নয়ন প্রক্রিয়াকে গর্তে ফেলে দিতে কোনো লজ্জা অনুভব করে না। প্রত্যেক বছর রাস্তা তৈরি হয়
আর 1-2 মাস অন্তরই তাতে গর্তও তৈরি হয়ে যায় এবং প্রত্যেকবার বর্ষার সময় সেই রাস্তা থাকে না, গর্ত তৈরি হয়ে যায়, যা প্রত্যেক মুহূর্তে কোথাও কোনো অলকার থেকে তার নিষ্পাপ মেয়েকে কেড়ে নেয়। নিজেদের সঙ্গে হওয়া এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন আর এদের বাধ্য করুন যে কয়েকটা টাকার জন্য এরা যেন আমাদের জীবনের সঙ্গে না খেলে। এটা ঠিক যে দুর্নীতির গর্ত আরো অনেক গভীর আর এটা পূর্ণ করতে অনেক সময়ও লাগবে, কিন্তু এসবের মধ্যেই ভালো খবর হলো যে কিছুদিন আগে সরকার রাস্তার ভুল ডিজাইনিং আর ভালো করে দেখাশোনা না করার জন্য দুর্ঘটনা হলে তার সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহি করার নির্দেশ দিয়েছে। আমরা আশা করতে পারি যে এরপর এই ধরনের দুঃখজনক ঘটনা না শুধু কমবে, বরং এসবের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তিও হবে। এই বিচারধারার সঙ্গেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.